রাতের আকাশ মিশরের বালুময় ভূমিতে ঝুঁকে পড়ছিল। নীল নদের ঢেউ যেন কোনো প্রাচীন মন্ত্র পাঠ করছিল চুপচাপ। প্যালেসের উচ্চ মিনারে দাঁড়িয়ে এক কিশোরী অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল আগুন, ঠোঁটে ছিল নীরবতার শপথ। সে ছিল ক্লিওপেট্রা, টলেমিক বংশের সর্বশেষ রক্তধারী, যার জন্ম হয়েছিল ক্ষমতার জন্য, ধ্বংসের জন্য, অথবা হয়তো অমরত্বের জন্য। ক্লিওপেট্রার জন্মের সঙ্গে সঙ্গে রাজ্যে শুরু হয়েছিল এই গুজব, এই শিশুটি নাকি ইসিস দেবীর পুনর্জন্ম। কেউ বলতো তার কণ্ঠে রয়েছে প্রাচীন সাইবিলদের মন্ত্র, কেউ বলতো তার রক্তেই আছে বিষ যা ভালোবাসা ছড়ায়, আবার মৃত্যুও ডেকে আনে। কিন্তু তার চারপাশে ছিল শত্রু, বিশ্বাসঘাতকতা আর আত্মীয় নামধারী শকুনেরা। রাজদরবারে ছিল এক অদৃশ্য দাবার খেলা, যেখানে প্রতিটি চাল ছিল জীবন মৃত্যুর দোলায় দুলে থাকা প্রতিশ্রুতি। তার পিতা টলেমি দ্বাদশ ছিলেন একজন অদূরদর্শী শাসক, যিনি ক্ষমতার ভার সঠিকভাবে বহন করতে পারতেন না। রোমের উপর নির্ভরশীল ছিলেন তিনি। প্রজারা অসন্তুষ্ট, মিশর অর্থনৈতিকভাবে দুর্বল। সেই অন্ধকার সময়েই ছোট্ট ক্লিওপেট্রা রাজপ্রাসাদের অলিন্দে হাঁটতে হাঁটতে শুনতেন ধ্বংসের কান্না। অথচ এই শিশুটি বড় হয়ে সেই কান্না থামাতে চাইবে, সাম্রাজ্যকে ফের জাগাতে চাইবে, কে জানত। তিনি ছিলেন টলেমিক বংশের একমাত্র রানী যিনি মিশরীয় ভাষা রপ্ত করেছিলেন। অন্যরা গ্রিকেই কথা বলতো, কিন্তু ক্লিওপেট্রা জানতেন জনগণের মন জয় করতে চাইলে তাদের ভাষাতেই কথা বলতে হবে। তিনি একাধারে ছিলেন পণ্ডিত, দার্শনিক, জ্যোতির্বিদ ও কবি। আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারে তিনি ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন, মিশরীয় ইতিহাস, রোমান রাজনীতি ও গ্রিক দর্শন চর্চা করতেন। মাত্র 18 বছর বয়সে ক্লিওপেট্রা সিংহাসনে বসেন, কিন্তু তাকে ভাগ করে নিতে হয় ভাই টলেমি ত্রয়োদশের সঙ্গে। এটি ছিল একটি প্রথা, ভাই ও বোন একত্রে শাসন করবে, কিন্তু তাদের সম্পর্ক ছিল বিষাক্ত। কিশোর টলেমি ও তার অভিভাবকরা চেয়েছিল ক্লিওপেট্রাকে সিংহাসন থেকে সরিয়ে দিতে। ষড়যন্ত্র শুরু হয়। অবশেষে ক্লিওপেট্রা দেশ থেকে বাধ্য হন। মিশরের মরুভূমিতে তিনি আশ্রয় নেন, প্রাসাদের শীতল ছায়া থেকে দূরে। সেখানে তিনি দেখেন দেশের আসল রূপ, ক্ষুধা, দারিদ্র্য আর বঞ্চনা। তিনি চুপচাপ বসে থাকেননি। তিনি একদিকে তার অনুগত সেনাপতিদের একত্র করছিলেন, অন্যদিকে রোমের রাজনৈতিক অঙ্গনে চোখ রাখছিলেন। একসময় রোমান সেনাপতি জুলিয়াস সিজার এলেন মিশরে, নিজস্ব রাজনৈতিক জটিলতা নিয়ে। ক্লিওপেট্রা জানতেন এটি তার ফিরে আসার সুযোগ। এক রাতের অন্ধকারে সবার অজান্তে তিনি নিজেকে একটি গালিচায় মুড়ে সিজারের কাছে পৌঁছে যান। ইতিহাস বলে সিজার সেই রহস্যময় উপস্থিতিতে অভিভূত হন। কিন্তু এটি কেবল সৌন্দর্যের খেলা ছিল না। ক্লিওপেট্রা তার বুদ্ধিমত্তা, কৌশল এবং চেতনার গভীরতা দিয়ে তাকে প্রভাবিত করেন। সিজার তাকে সিংহাসনে পুনঃস্থাপন করেন। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। আলেকজান্দ্রিয়ায় তারা একসাথে দিন কাটাতে থাকেন। তারা রাজনীতি নিয়ে আলোচনা করতেন, সাংস্কৃতিক উৎসব করতেন, এমনকি আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারে ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করতেন। তাদের প্রেম ছিল গভীর, কিন্তু তার চেয়েও গভীর ছিল তাদের স্বপ্ন। রোম এবং মিশর একত্রে এক নতুন সভ্যতা গড়ে তুলবে। তাদের পুত্র কার্সিয়ান ছিল সেই স্বপ্নের প্রতীক। ক্লিওপেট্রা চেয়েছিলেন তাকে রোমের সম্রাট বানাতে, কিন্তু রোম তার রাজনীতিতে বিভক্ত। 44 খ্রিস্টপূর্বে রোমে এক অভিশপ্ত দিন, সিজার খুন হন। ক্লিওপেট্রা স্তব্ধ হয়ে যান। কার্সিয়ানকে নিয়ে তিনি মিশরে ফিরে আসেন, কিন্তু সেখানেও শুরু হয় অনিশ্চয়তার কাল। এরপর ইতিহাসে প্রবেশ করেন মার্ক অ্যান্টনি, রোমান সেনাপতি, শক্তিশালী এবং প্রভাবশালী। ক্লিওপেট্রা তাকে রাজনীতির জন্য আমন্ত্রণ জানান, কিন্তু দেখা হতেই শুরু হয় আরেক প্রেমের কাহিনী। তারা একসাথে একটি নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখেন। অ্যান্টনি ক্লিওপেট্রাকে বলেন, তুমি আমার রানী নও, তুমি আমার আত্মা। তারা একসঙ্গে প্রাচুর্যের রাজ্য গড়ে তোলেন, যেখানে সোনার থালার ভোজ, সুগন্ধিত ঝর্ণা, জাদুকরের নাট্য আর শ্রেষ্ঠ জ্যোতির্বিদদের গবেষণা চলত। কিন্তু এর মাঝে রোমের আরেক নেতার উত্থান ঘটে, অক্টাভিয়াস, যিনি পরে অক্টাভিয়ান এবং তারপর অগাস্টাস নামে পরিচিত হন। কিন্তু তিনি অ্যান্টনি ও ক্লিওপেট্রার শক্তিকে হুমকি হিসেবে দেখেন। অ্যাক্টিয়ামের যুদ্ধ সেই দ্বন্দ্বের ফলাফল। রোমান ও মিশরীয় সেনারা মুখোমুখি হয়। ক্লিওপেট্রা নিজে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। তিনি একজন বীর নারী, রণনীতি বোঝেন, কিন্তু ভাগ্য সেদিনে রোমের পক্ষে ছিল, পরাজয় ঘটে। তারা ফিরে আসেন আলেকজান্দ্রিয়ায়। শহরটি তখন যেন মৃত্যুপ্রায়। ক্লিওপেট্রা হাল ছাড়েন না।
তিনি বারবার কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করেন, এমনকি অক্টাভিয়াসকে নিজের সৌন্দর্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন, কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হন তিনি। অ্যান্টনি তখন হতাশাগ্রস্ত। ভুল খবর ছড়ানো হয় যে ক্লিওপেট্রা মারা গেছেন। অ্যান্টনি আত্মহত্যা করেন। মৃত্যুর আগ মুহূর্তে ক্লিওপেট্রা তাকে কোলে তুলে নেন। রক্তে ভেজা সেই মুহূর্তে তিনি বলেন, তুমি আমায় ছেড়ে চলে গেলে। সেই ব্যথা থেকে তিনি নিজেও আর ফিরে আসেননি। অক্টাভিয়াস তাকে জীবিত করে রাখতে চায়, কিন্তু ক্লিওপেট্রা বুঝেছিলেন যদি একবার তাকে রোমে নিয়ে যাওয়া হয় তবে তিনি কেবল আরেকজন পরাজিত নারী হয়ে থেকে যাবেন, আর কিছু নয়। তাই একটি কোবরা, যাকে অ্যাম্প বলা হতো, তার চেম্বারে আনা হয়। ইতিহাস বলে সেই সাপের কামড় তার প্রাণ কেড়ে নেয়। কেউ কেউ বলেন তিনি বিষ খেয়েছিলেন, আবার কেউ বলেন তিনি বেঁচে ছিলেন, তার মৃত্যু ছিল সাজানো। আবার কেউ বলেন তিনি বেঁচে ছিলেন, তার মৃত্যু ছিল সাজানো। তার মৃত্যুর পর কার্সিয়ানকে হত্যা করা হয়, তার প্রাসাদ লুট করা হয়, মিশর রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, টলেমিক বংশের অবসান ঘটে। কিন্তু ক্লিওপেট্রার নাম মুছে যায়নি। চিত্রশিল্পীরা তাকে আঁকেন, নাট্যকাররা তার কাহিনী রচনা করেন, কবিরা তার নাম উচ্চারণে থমকে যান। আজও 1000 বছর পর তার নাম উচ্চারণ করলে বাতাস যেন স্তব্ধ হয়ে যায়। তিনি কি সত্যি প্রেমে পড়েছিলেন, নাকি সব ছিল রাজনৈতিক খেলা? তিনি কি দেবী ছিলেন আসলেই, নাকি এক মহামানবী যিনি নিজেকে ইতিহাসে অমর করে তুলেছেন? উত্তর হয়তো হারিয়ে গেছে, কিন্তু একটা সত্য রয়ে গেছে: ক্লিওপেট্রা এক নারী, যার কাহিনী শুধু ইতিহাস নয়, এক চিরন্তন রহস্য।